অবশেষে বাংলায় শুরু হচ্ছে ইউসিসি বিল। আপনারা হয়তো সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে আসতে চলেছে ইউসিসি বিল, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। এই ইউসিসি বিল আসলে সম্ভাব্য যে পরিবর্তনগুলো হচ্ছে বা বর্তমানে কি রয়েছে, তারপরে এই বিল আসার পরে কি হবে, আপনারা হয়তো সকলেই জানেন। এই যে বিল, সেটা কিন্তু সিভিল কোড বা ইউনিফর্ম সিভিল কোড, আমরা বলতে পারি যে এখানে ক্রিমিনাল কোনো কিছু পরিবর্তন নয়, এখানে সিভিলের যে ব্যাপারগুলো থাকে সেগুলোই কিন্তু পরিবর্তন হচ্ছে। বা আমরা বলতে পারি যেমন বিয়ের নিয়ম থেকে ধরে একাধিক বিয়ে, তারপর উত্তরাধিকারী যে রয়েছে, সম্পত্তি বন্টনের যে ব্যাপার রয়েছে, দত্তক নেওয়ার যে ব্যাপার রয়েছে, তারপরে ভরণ পোষণের যে ব্যাপার রয়েছে, লিভ ইন সম্পর্কে যারা থাকেন তাদের জন্য, তারপরে সব নাগরিকের জন্য সমান আইন, এগুলোই কিন্তু এখানেও তুলে ধরা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব ইউসিসি বিল আসার আগে যে নিয়মগুলো রয়েছে এবং ইউসিসি বিল আসার পরে কি সেটা পরিবর্তন আসছে, মানুষের স্বাভাবিক জীবনে সেটার কি পরিবর্তন আনতে পারে, বা এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি ইত্যাদি ধর্মের মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে, সেটা কিন্তু একত্রিত হলে কেমন প্রবলেম হতে পারে বা কি কি কিন্তু পরিবর্তন হবে, বর্তমানে কি নিয়ম থাকবে এবং আসলে পরে কোন নিয়ম হবে, বা ইউসিসি বিল লাগু হলে কোন নিয়ম হবে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে যে পশ্চিমবঙ্গে আসছে ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড যে বিল রয়েছে সেটা এক দেশ এক আইন, সবার জন্য সমান অধিকার, পরিষ্কার করে কিন্তু বলছে। কি বলছে যে বিষয়, কোন কোন বিষয়ে পরিবর্তন হতে চলেছে এবং বর্তমানে বা আলাদা আলাদা যে আইন রয়েছে আলাদা আলাদা ধর্মের জন্য সেটা, এবং ইউসিসি হলে সম্ভাব্য যে পরিবর্তনগুলো হবে সেগুলো এবার আমরা দেখে নিই। প্রথমেই বলছে বিয়ের নিয়ম। আমরা যদি দেখি বর্তমানে আলাদা আইন রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি প্রত্যেকের আলাদা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কিন্তু এই বিয়ের নিয়ম সেটা কিন্তু করা হয়। কিন্তু ইউসিসি যদি আসে তাহলে সম্ভাব্য কি পরিবর্তন হবে, যে সবার জন্য একই বিয়ের আইন থাকবে এবং বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার কি বলছে একাধিক বিয়ে। আমরা কিন্তু এটা দেখেছি যে মুসলিম সম্প্রদায়দের মধ্যে কিন্তু এটা অনেক দেখা যায় একাধিক বিয়ে, তাই না? তো সেক্ষেত্রে কি বলছে, মুসলিম পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে একাধিক বিয়ে অনুমোদিত থাকবে, অন্য ধর্মে নয়। অর্থাৎ আপনি যদি মুসলিম ধর্ম থেকে বিলং করেন তাহলে শর্ত সাপেক্ষ আপনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু অন্য ধর্মে কিন্তু একাধিক বিয়ে প্রযোজ্য নয়, সেটাই কিন্তু বলছে। এটা বর্তমানে কিন্তু আইনে রয়েছে, তাই না? এবার কি বলছে, ইউসিসি যদি হয় তাহলে সবার জন্য এক বিবাহ, একাধিক বিয়ে অবৈধ হবে। অর্থাৎ আপনি মুসলিম সম্প্রদায় থেকে বিলং করুন বা অন্য যে কোনো সম্প্রদায় থেকে বিলং করুন না কেন, আপনি একের বেশি বিবাহ করতে পারবেন না, একাধিক বিয়ে করলেই সেটা অবৈধ বিয়ে হবে। আগে কি ছিল, আগে শুধুমাত্র মনে করুন মুসলিম ধর্ম ছাড়া বাকিদের জন্য কিন্তু মানে বহু বিবাহ যেটা ছিল সেটা মানে মনে করুন যে ধর্মের মধ্যে পড়ছিল না, যেটাকে মানে অবৈধ ধরা হচ্ছে, মানে বৈধর মধ্যে পড়ছে না, অবৈধর মধ্যে ধরা হচ্ছিল। কিন্তু বর্তমানে এই যে ইউসিসি আইন সেটা যদি লাগু হয় তাহলে কিন্তু সবার জন্য এক বিবাহ, সে আপনি মুসলিম হন, হিন্দু হন, যেই হন না কেন, বহু বিবাহ কিন্তু অবৈধ বলে ধরা হবে, এখানে কিন্তু বলছে। আচ্ছা, তারপরে বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদে কি বলছে, যে ধর্মভেদে আলাদা আলাদা প্রক্রিয়া এবং আলাদা আইন রয়েছে এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কে, তাই না? এবার কি বলছে, ইউসিসি যদি লাগু হয় বা ইউসিসি যখন চালু হবে এই পশ্চিমবঙ্গে, তখন থেকে সবার জন্য একই বিবাহ বিচ্ছেদ আইন থাকবে, কোনো রকম কিন্তু আলাদা প্রক্রিয়া নয়, সবার জন্য একই প্রক্রিয়া থাকবে। হলো, তারপরে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তিগুলো পাওয়া হয় সেখানে যে বন্টনের যে নিয়ম, সেখানে কিন্তু ধর্ম অনুযায়ী সম্পত্তির বন্টনের নিয়ম কিন্তু আলাদা হয়, তাই না? সেক্ষেত্রে এবার বলছে সবার জন্য একই উত্তরাধিকারী আইন থাকবে, নারী পুরুষ সমান অধিকার পাবে। অর্থাৎ নারী বলুন আর পুরুষ বলুন, সকলের কিন্তু অধিকার সেম থাকবে। এমন নয় যে নারী বলে তাকে 1 বিঘা জমি দেওয়া হলো, পুরুষ বলে তাকে 2 বিঘা জমি দেওয়া হলো, এমন আমরা দেখেছি। এমনটা কিন্তু হয় যে মনে করুন 5 বিঘা সম্পত্তি রয়েছে, তো 2.5 বিঘা মনে করুন দুজনে পাওয়ার কথা, দুজন যদি ভাগিদার থাকে, কিন্তু দেখা যাচ্ছে সে মেয়ে বলে সে তাকে 2 বিঘা দেওয়া হলো, আর যে ছেলে থাকে তাকে 3 বিঘা দেওয়া হয়, এমন কিন্তু করা হয়। তো সেটা আর নয়, এবার কি বলছে, নারী পুরুষ সমান অধিকার পাবে, এটাই কিন্তু পরিষ্কার। আচ্ছা, তারপরে দত্তক গ্রহণ করার ক্ষেত্রে হিন্দু আইনে বিস্তারিত বিধান আছে, অন্য ধর্মে কিন্তু নিয়ম আলাদা রয়েছে, সেটা কিন্তু সবার জন্য একই করা হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে। আচ্ছা, এবার যদি দেখি আমরা ভরণ পোষণের ক্ষেত্রে মেনটেনেন্স যেটা হয়ে থাকে, সেটা বলছে ধর্মভেদে
স্বামী স্ত্রী সন্তান ও নির্ভরশীলদের ভরণ পোষণের নিয়ম কিন্তু আলাদা থাকে। কিন্তু এবার কি বলছে, সবার জন্য একই ভরণ পোষণ আইন ন্যায়সঙ্গত ও সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এই ইউসিসি আইনকেই আনা হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি লিভ ইন সম্পর্ক। যারা লিভ ইন সম্পর্কে থাকেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় আইন নেই, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট আইন বর্তমানে নেই। কয়েকটি রাজ্যে আংশিক বিধান রয়েছে, সেটা সব রাজ্যে কিন্তু নয়। এবার কি বলছে, লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতেই হবে বা বাধ্যতামূলক রয়েছে। যখন ইউসিসি আইন লাগু হবে তখন আপনি যদি লিভ ইন সম্পর্কে থাকেন তাহলে কিন্তু আপনার পার্টনারের সিকিউরিটির জন্য আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে বা বাধ্যতামূলক কিন্তু রয়েছে বা ম্যান্ডেটারি কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি দেখি সব নাগরিকদের জন্য সমান আইন, একই বিষয়ে আলাদা আলাদা আইন বিদ্যমান কিন্তু বর্তমানে রয়েছে। ধর্ম নির্বিশেষে সব নাগরিকদের জন্য একই আইন প্রযোজ্য হবে ইউসিসি চালু হয়ে গেলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তপশিলি উপজাতি যারা রয়েছে অর্থাৎ এসটি যারা রয়েছে, শিডিউল ট্রাইব যারা রয়েছে, সাংবিধানিক সুরক্ষার অধীনে বিশেষ বিধান কিন্তু প্রযোজ্য রয়েছে। এবার ইউসিসি যদি লাগু হয় সেক্ষেত্রে বলা হয়েছে এসটি সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হতে পারে, সম্ভাব্য কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এসটিদের জন্য কিন্তু কোনো এই আইনের আওতায় কিন্তু আনা হবে না, এমনটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এবার কি বলছে, তাহলে কি কি বদলাবে না এই ইউসিসি আইন যদি লাগু হয়, তাহলে কি কি বদলাবে না? বলছে যে নামাজ পড়া, পূজা, রোজা, উপাস ইত্যাদি ধর্মর যে আচার আচরণ রয়েছে সেগুলো কোনোভাবেই বদলাবে না। আপনি যখন নামাজ পড়তেন নামাজ পড়বেন, যখন পূজা করতেন তখন পূজা করবেন, যখন রোজা রাখতেন, উপাস করতেন, এগুলো সেম রয়েছে, এগুলোতে কোনো পরিবর্তন কিন্তু নেই। আরও কি পরিবর্তন নেই সেটা হচ্ছে মন্দির, মসজিদ, গির্জা বা আরও যে ধর্মীয় জায়গা রয়েছে সেখানকার যে নিয়মকানুন সেখানেও কিন্তু কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তারপরে বলছে আরও রয়েছে যে সাংবিধানিক যে পরিবর্তন, বর্তমানে মনে করুন কিছু কিছু সাংবিধানিক যে পদ রয়েছে বা সাংবিধানিক যে মনে করুন নিয়মগুলো রয়েছে সেখানেও কিন্তু কোনো রকম মানে সম্ভাব্য মানে চেঞ্জেস হচ্ছে না, সেখানে কিন্তু স্বাধীন রয়েছে। এবং আমরা যদি দেখি খাদ্যাভ্যাস, তারপরে পোশাক, সংস্কৃতি বা রীতিনীতি, এতেও কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আপনারা কোন পোশাক পরতে পারবেন, কোন পোশাক পরতে পারবেন না, এটা নিয়েও কিন্তু কোনো বাধ্যকতা নেই, এটা কিন্তু পরিষ্কার বলছে। আচ্ছা, তাহলে ইউসিসির মূল উদ্দেশ্য কি? এত নিয়মকানুন থাকার পরে আবার ইউসিসির কি দরকার, কেন দরকার, কি উদ্দেশ্য রয়েছে এই ইউসিসির, সেটা যদি আমরা দেখি, দেখুন বলছে ধর্মভিত্তিক বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে এই ইউসিসি আইনকে কিন্তু লাগু করা হচ্ছে, যেটা আমরা দেখেছি অলরেডি গুজরাট, আসামে কিন্তু রয়েছে, তাই না? আচ্ছা, নারী ও শিশুদের অধিকার আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে কিন্তু এই যে আইন সেটা আনা হচ্ছে। তারপরে বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকারী ও ভরণ পোষণের ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও অভিন্ন আইন প্রয়োগ করার জন্য কিন্তু এই ইউসিসি আইন আনা হচ্ছে। তারপরে সমাজে একতা, সম্প্রীতি ও আইনের শাসন জোরদার করার জন্যই কিন্তু এটা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে হচ্ছে এক দেশ এক আইন, এক কিন্তু সবার জন্য যা যদি আপনি শাস্তি করেন, আপনার মানে আপনি যদি কোনো দোষ করেন আপনার জন্য যেটা শাস্তি, বাকিদের জন্য সেটাই শাস্তি, এটাই কিন্তু বলা হচ্ছে। ইউসিসি ফৌজিদারি কোনো আইন নয়, এটা আপনাদের প্রথমে আমি ক্লিয়ার করলাম যে সিভিল কেস, এটা কোনো রকম ফৌজিদারি বা ক্রিমিনাল কিন্তু যাচ্ছে না, আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই ইউসিসি ফৌজিদারি আইন নয়, এটি মূলত একটি ব্যক্তিগত বা সিভিল বিষয়গুলো যেমন বিবাহ বিচ্ছেদ, দত্তক, ভরণপোষণ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু এক আইন আনার প্রস্তাব চলছে, যেটা আমরা জানি যে 29/6/2026 সোমবার কিন্তু এটা নিয়ে আপডেট আমরা পেয়ে যাব, তখন আমি আপনাদের আরও বিস্তারিত কিন্তু জানাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন।